আমি অরবিন্দ ঘোষ। পড়াশোনা শেষ করে এই কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি। চাকরিতে আসার পর থেকেই যেন চাপটা আরও বেড়ে গিয়েছে। সারাদিনের নানান কাজের চাপে মায়ের সাথে কথাই বলা হয়ে ওঠে না। মায়ের সাথে কথা বলার জন্য মনটাও বেশ অস্থির হয়ে থাকে। কিন্তু আজ হঠাৎই মা কল দিয়ে বলল গ্রামে নাকি খুব অসুখ করেছে। কাউকে একবার সে অসুখ ধরলে আর ছাড়ে না, একেবারে মৃত্যু অবধি নিয়ে চলে যায়। আমাকে বাঁচা বাপ, বাঁচা। এইভাবে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে মা আমাকে কথাগুলো বলেই ফোনটা কেটে দেয়। সাধারণত মা তো এমনটি করে না, তাহলে আজ কি হলো? হয়তো আতঙ্কে অনেকটাই ঘাবড়ে গিয়েছে। প্রায় মাস 6 হবে মায়ের সাথে দেখাও হয় না। যত দিন যাচ্ছে কাজের চাপ ততই বেড়ে যাচ্ছে। যখন একটু ভাবি কাজের ফাঁকে মায়ের সাথে গিয়ে দেখা করে আসব, তখনই উদ্ভট সব কাজ এসে হাজির হয় চোখের সামনে। আর তাই যাওয়াও হয়ে ওঠে না। তাই মায়ের সাথে দেখা করার আশা ছেড়েই দিয়েছিলাম। এইভাবে দিনের পর দিন চলতে চলতে যেন ভুলে গিয়েছিলাম যে গ্রামে আমারও একটি পরিবার আছে। আমার ছোট্ট একটি বোন রুমনা সারাদিন মায়ের হাতে হাতে কাজ করে। বলতে গেলে মায়ের এখানকার নিত্যদিনের সঙ্গী। কিন্তু তার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। রুমনা না থাকলে মা যে একা একা কি করবে কে জানে। দেখতে দেখতে হেঁটে প্রায় অনেকটা পথ চলে এসেছি। দাদা যাবেন নাকি? যাওয়ার জন্যই তো বইসা আছি এত রাতে। না এমনি এমনি কি বইসা থাকি? না গো দাদা, তা বলিনি। কি অবাক করা অপার সৌন্দর্য নিয়ে এই নদীটি। তার আশেপাশে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ। কোথাও কোনো আওয়াজ নেই, সব কিছু চুপচাপ নিস্তব্ধ। গ্রামের এই পরিবেশটি আমার খুব প্রিয়। সবসময় যেন ভাবনায় হারিয়ে যাওয়া যায়। চারপাশে তাকালে যেন চোখটাই জুড়িয়ে যায়। মন চায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই একদিকেই তাকিয়ে থাকি। হঠাৎ মাঝির কথার আওয়াজে ভাবনাগুলোর অবসান ঘটল। তা বাবু কোথায় যাচ্ছেন? লালবাহারি গ্রাম। লালবাহারি গ্রাম আবার আছে নাকি? ওই তো এখন জঙ্গল হয়ে গিয়েছে। তুমি মনে হয় এখানে নতুন, তাই জানো না। তুমি নৌকা নিয়ে এগোতে থাকো, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। না গো, আমি তো চিনি লালবাহারি গ্রাম, তবে ওই গ্রামটি আর গ্রাম নেই গো, রাতারাতি জঙ্গল হয়ে গিয়েছে। বলো কি তুমি? হ্যাঁ গো। তবে আমার মাঝে বলল গ্রামে নাকি এক অজানা অসুখ নেমেছে। অত শত জানি না বাবু, তবে লালবাহারি গ্রাম যে নেই এটা ভালোই জানি। চলো যাই, দেখে আসি একবার। মাঝির কথাগুলো আমাকে বেশ ভাবাচ্ছে। রাতারাতি আবার গ্রাম জঙ্গল হয় কি করে? কিছু হলে তো মা অবশ্যই আমাকে জানাতো। শুধু তো বললো গ্রামে অসুখ করেছে। জ্যোৎস্নার ঝকঝকে আলোয় নদীর মাঝখানটায় যেন আলো ঝিকঝিক করছে। চোখটা সেখানেই আটকে গেল। আবারও মাঝির কণ্ঠস্বর দৃষ্টি লঙ্ঘন করল। কে বাবু, রাত তো দেখা মনে হইতাছে অনেক হইছে। এই রাতে লালবাহারি গ্রামে যাওন মনে হয় ঠিক হইব না। আপনি ফিরা যান, কাল সকাল সকাল না হয় আবার আইবেন। আরে ধুর বাবা, তুমি তো বেশি বেশি ভয় পাচ্ছ। ওই গ্রামে আমার মা থাকেন। আজ বিকেলেই কল করে বললেন একটিবার গ্রামে আসতে। তাই তো মায়ের কথা ফেলতে পারলাম না, চলেই আসলাম। মা, মা, আপনার মা এখনো ওখানে বেঁচে আছেন? ওখানে তো সকল মানুষ পুড়ে মারা গেছে। কি সব আবল তাবল কথা বলছো? আর একটিও বাড়তি কথা বলবে না। তাড়াতাড়ি নৌকা চালাও। মানুষের ভালো কথা কইবার নাই, যখন বিপদে পড়বা তখন আমার নাম ঠিকই স্মরণ করবা, এই বইলা দিলাম।
মাঝির কথা শুনে খুব বিরক্ত লাগছে। কথাগুলোর জন্য একটিরও যুক্তি নেই, মন গড়া গল্প বলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারলেই বাঁচি। মায়ের কাছে গিয়ে না হয় সব কথা শুনবো। এই যে নেন, আপনার জায়গায় পৌঁছে দিলাম, দেখা শুই না যায়েন বাবু। আমি আর কোনো কথা না বলে মাঝির পাওনা টাকাটা দিয়ে হাঁটতে শুরু করলাম। চারিদিক ঠিক আগের মতোই শুনশান, স্তব্ধ। ঝিঝিপোক আর শিয়ালের ডাক ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে শিয়ালের উৎপাত যেন আরো বেড়েছে, কিন্তু যতই এগোচ্ছি মনে হচ্ছে ঝোপঝাড় আমাকে ঢেকে ফেলছে। অন্ধকারে চারিদিকে কি আছে বোঝাও মুশকিল। কিছুক্ষণ আগে অবধি জ্যোৎস্নার ঝকঝকে আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু নৌকা থেকে নামতেই যেন নিছক কালো অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। তবে আমার যতদূর মনে আছে, 6 মাস আগে এমন ঝোপঝাড় ছিল না, ফাঁকা জরাজীর্ণ স্থান ছিল। হয়তো দিন যাচ্ছে তাই ঝোপঝাড় বাড়ছে, এই নিয়ে আর ভেবে লাভ নেই। মাঝির কথাটা যেন মাথায় গেঁথে গিয়েছে, তাই সবকিছু যেন রহস্য রহস্য লাগছে। আজব ব্যাপার তো, এতক্ষণ ধরে হাঁটছি, তারপরেও এই ঝোপঝাড় থেকে যেন বেরিয়ে হতে পারছি না। তবে কি সত্যি মাঝির কথা সত্য? মাঝির কথাগুলো কিছুতেই মাথা থেকেই সরছে না। মনের ভেতরটা খচখচ করতে লাগলো, কিন্তু আগে কখনোই এমনটা হয়নি। হঠাৎই কারো উপস্থিতি টের পাচ্ছি। মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করে হাঁটছে, কিন্তু এত রাতে এখানে কারোরই তো থাকার কথা নয়। তবে কি? মনের সন্দেহ দূর করতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে কাউকে কোথাও দেখতে পেলাম না। মনের ভিতর অচেনা এক ভীতি কাজ করছে। কে 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 পিছনে? আমি পিছনে ফিরে তাকাতেই দেখি একটি কালো ছায়া ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ছায়াটির দিকে তাকিয়ে যেন কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। হাত পা থরথর করে কাঁপছে। ঠিক তখনই চারপাশ থেকে কারো যেন কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমার মাথা যেন ক্রমশই ঘুরতে লাগলো, চোখ ঘোলাটে হয়ে আসতে লাগলো। বাবা অরবিন্দ, তুই ঠিক আছিস? হ্যাঁ মা, তুই তুমি এইখানে? হ্যাঁ বাবা, আমি। তুমি এখানে কি করছো? আর এখানে এত জঙ্গল কেন বলো তো মা? কোনো বাড়িঘর নেই কেন? আমি সেই কখন থেকে হাঁটছি, তারপর রাস্তা শেষই হচ্ছে না। এগুলো বলতেই মা কোথায় যেন উধাও হয়ে গেল। মা, কোথায় গেলে? ও মা! অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ নেই মায়ের। চারিদিকে আরো শুনশান হয়ে গেল। বাতাসের স্রোত বাড়তে লাগলো, শো শো শব্দে বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যে আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আশেপাশে কোনো মানুষেরই দেখা নেই। কে কে কাঁদছে? কেউ কোনো কথা বলছো না কেন? সামনে এসো, সামনে এসো দয়া করে। দাদা, দাদা তুই এসেছিস? বোন, বোন কোথায় তুই? তোকে যে আমি দেখতে পাচ্ছি না। আমি আমার চারপাশে তাকিয়ে রয়েছি, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। কিন্তু স্পষ্ট আমার বোনের কণ্ঠস্বর আমি শুনেছি। বোনের আওয়াজ শোনার পর থেকে ভেতরটা আরো অস্থির হয়ে গেল। বোনকে দেখার চেষ্টাও বেড়ে গেল। কোথায় তুই বোন? সামনে আয় বলছি। দাদা। মা কোথায় গেল বোন? আর তুই এতক্ষণ কোথায় ছিলি?
তোকে কেন দেখতে পাচ্ছিলাম না? তুই যখন শহরে তোর কাজের চাপে আমাদের খোঁজ নিতে পারছিলিস না, সেই সময় একদিন গ্রাম প্রধান আর মোড়ল মিলে আমাদের সকলকে জ্যান্ত পুড়িয়ে দেয়। আমরা রাতে সবাই ঘুমাচ্ছিলাম, কেউ জানতাম না গ্রামের সকল মানুষ সেই রাতে পুড়ে ছারখার হয়ে যায়। তাদের এই গ্রামের সব সম্পত্তির লোভ যেন কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সব ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে গ্রামটা আর গ্রাম থাকে না, জঙ্গলে পরিণত হয়, আর নাম হয় লাল পাহাড়ির জঙ্গল। দাদা, দাদা তুই এর ন্যায্য বিচার করিস দাদা, ন্যায্য বিচার করিস দাদা। বিদায় দাদা, বিদায়। বনে কথা বলেই উধাও হয়ে গেল। আমি হাজারবার ডাকার পরও কোনো সাড়া দেয় না। নিমেষেই অশান্ত পরিবেশ স্তব্ধ হয়ে যায়।